পারিবারিক কারণে অনেক দিন কোথাও বেরোতে পারিনি। অনেকগুলো বিপদ একসাথে এসে পড়ার জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তাই দুদিনের জন্য ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের শেষ গ্রাম দেখতে। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। কলকাতা থেকেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম গোবর্ধনপুরের উদ্দেশ্যে। এই দেখুন গুগল ম্যাপে ঠিক এই জায়গাটায় একটা ছোট্ট আইল্যান্ড গোবর্ধনপুর। এই ছোট্ট দ্বীপটায় পৌঁছতে বোটই একমাত্র ভরসা। দক্ষিণ ২৪ পরগনায় কোস্টাল সাইডে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে। অনেকগুলোই পর্যটক মহলে বেশ পরিচিত হয়ে উঠেছে, আর অনেকগুলো দ্বীপ এখনও সেভাবে স্বীকৃতি পায়নি। গোবর্ধনপুর এইগুলোর মধ্যেই একটা, তাই সেরম একটা পরিবহনের ব্যবস্থা এখানে নেই। বারুইপুর থেকে জয়নগরগামী বনগাঁকুলপি রোড ধরে আমরা চলেছি। শর্টকাটের জন্য এই রাস্তাটা নিলাম বটে, কিন্তু এই রাস্তার পরিবেশটা আমার একদম ভাল লাগছে না। আর বৃষ্টির পরে যাচ্ছি বলে রাস্তাও কোথাও কোথাও খারাপ রয়েছে। এই রাস্তাটা ছাড়াও আরও একটা রাস্তা আছে, লক্ষ্মীকান্তপুর হয়ে আসে রাস্তাটা। ওই রাস্তাটা অনেকটাই সুন্দর, তবে কিলোমিটার কিছুটা বেশি পড়বে। ফেরার সময় ভাবছি ওই রাস্তাটা ধরেই আসবো। প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। একে ননভেজ থেকে ভেজ হয়ে গিয়েছি, আর তার মধ্যে ভাজাভাজি তেল মশলা খাবারটাও ছেড়ে দিয়েছি। এই সব নাটকের জন্য খুব স্বাভাবিকভাবে খাওয়ার অপশনও কমে গেছে। তাই বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে খেয়ে নিলাম। গাড়ি বা বাইক ছাড়া যারা ট্রেন রুটে গোবিন্দপুরে আসতে চান, তারা শিয়ালদার সাউথ সেকশন থেকে কাকদ্বীপগামী ট্রেন নেবেন। কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে করে কাকদ্বীপ বাজার পর্যন্ত পৌঁছবেন। কাকদ্বীপ বাজার থেকে পাথর প্রতিমা পর্যন্ত বাস পেয়ে যাবেন। পাথর প্রতিমা বাজারে নেমে সেখান থেকে টোটো নিয়ে পাথর প্রতিমা ঘাটে চলে যাবেন। বাইকে করে রামগঙ্গা ঘাট থেকেই সুবিধে হয়, তবে ট্রেনে করে এলে পাথর প্রতিমা ঘাট থেকে সুবিধে হয়। প্রত্যেকটি বোটই রামগঙ্গা ঘাটে আসার 10 মিনিট আগে করে পাথর প্রতিমা ঘাট থেকে ছাড়ে। অলমোস্ট 1 ঘন্টা বাদে বাদেই বোট পেয়ে যাবেন। আমরা এখন যাচ্ছি রামগঙ্গা জেটি ঘাট, প্রায় পৌঁছে গিয়েছি। আমার বাড়ি থেকে রামগঙ্গা জেটি ঘাট 82 কিলোমিটার। 10:40 বোটটা ধরবো বলে অপেক্ষা করছি। প্রথম এক্সপিরিয়েন্স হবে বোটে স্কুটি বা বাইক নিয়ে যাওয়ার। আমাদের বোট চলে এসছে। বাইক বা স্কুটি এভাবে বোটে তুলতে আমি এর আগে কখনো দেখিনি, তাই খুব অদ্ভুত লাগছে। এখানের লোকাল লোকেরা এইভাবেই দিনের পর দিন যাতায়াত করছেন। ওই দেখুন কালী বেঙ্গল ঘাট, নতুন জেটি ঘাট তৈরি হচ্ছে।
এই জেটি ঘাটটি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তখন বার্জ শুরু হয়ে যাবে। তখন গাড়ি করে গোবর্ধনপুর ডাইরেক্ট চলে আসা যাবে। প্রায় 1 ঘন্টা বোট জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেলাম চাঁদমারি ঘাটে। এখন ওনারা আমাদের স্কুটিটাকে তুলে দেবেন। এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ছাউমন হোমস্টেতে আমরা রাত্রি নিবাস করব। দুপাশে গ্রাম্য দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। দেখলাম একপাশে মাঠে ধান কাটা হচ্ছে। ছবি তুলতে নেমে গেলাম, আর ওনারা প্রচণ্ড অবাক হলেন। খুব একটা পর্যটক আসে না তো, তাই জন্য আমাদের বললেনও, মাওবাদী ভাবছেন নাকি আমাদের যে ছবি তুলছেন। অনেক বুঝিয়ে নিশ্চিন্ত করলাম ওনাদের। এতটা রাস্তা জার্নি করে আর দম নেই। আচ্ছা, এবার একটু হোমস্টের বিবরণ দিয়ে দিই। হোমস্টেটি অত্যন্ত সাধারণ, মানে শান্ত গ্রাম্য পরিবেশের মধ্যে 2টি বেডরুম এবং 2টি বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা টয়লেট রয়েছে। এছাড়া সামনে একটা ডাইনিং স্পেস রয়েছে, সেখানেও একটা টয়লেট রয়েছে। তবে একটি গ্রুপের যদি 2 জনও হয় বা 10 জনও হয়, উনি সেই একটি গ্রুপকেই ঘরটি ভাড়া দেবেন বা কোনো একটি ফ্যামিলিকে। দ্বিতীয় রুমটি ফাঁকা থাকলেও আর কাউকে দেওয়া হয় না। এটা ছাড়াও ওনার বাড়ি লাগোয়া আরও একটি থাকার জায়গা রয়েছে, তবে তাতে বাথরুম অ্যাটাচ নয়, বাথরুম কিন্তু বাইরে। সেখানেও 2-3টি রুম রয়েছে, খুবই সাধারণ মানের। আমরা যে রুমগুলোতে রয়েছি, মানে যেখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, তার ভাড়া 900 টাকা পার ডে পার হেড, মানে এর মধ্যে খাবারও ইনক্লুড আছে। আর অন্যটি যেটা বাথরুম অ্যাটাচ নয়, সেটা 800 টাকা পার ডে পার হেড। এখান থেকে একটু দূরে শখের বাজারে আরও 2টি হোমস্টে রয়েছে, তবে সে দুটি এত শান্ত পরিবেশের মধ্যে নয়। হোমস্টেতে পৌঁছতে বেলা গড়িয়ে গিয়েছে, আর মাঝখানে রাস্তাও ভুল করেছিলাম, তাই অনেকটা দেরি হয়ে গেছে। তাই গিয়েই ওনাদের বললাম খাবার রেডি করে দিতে। আমরা তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। ওনাদের অনেক আগে থেকেই বলে রেখেছিলাম আমরা ভেজিটেরিয়ান। বেশ কয়েক মাস হয়ে গেছে আমরা পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গিয়েছি। ওনারা প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই জায়গাটা মাছ, কাঁকড়া আর চিংড়ি মাছের জায়গা, কিন্তু তার সত্ত্বেও আমাদের আশ্বস্ত করেছিলেন। ভাত, ডাল, 3 রকমের ভাজা আর 2 রকম তরকারি দিয়ে জমিয়ে খেলাম দুপুরবেলা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করেই চলে এলাম হোমস্টে থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গোবর্ধনপুর সি বিচে। এই বিচটি এখানের মেন বিচ।
আই লাভ ইউ। এখন তোদের সত্যিকারে বলতে পারি আমি ভালোবাসি, কারণ আমি এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি। বেশ খানিকক্ষণ সময় গোবর্ধনপুর সি বিচে সময় কাটিয়ে চলে এলাম সূর্যাস্ত দেখতে পশ্চিম দিকের একটি বিচে। এই বিচটি হোমস্টে থেকে প্রায় 10 মিনিট হাঁটার পথে। তবে এই বিচে নামাটা অত সোজা নয়, আমাদের বাঁধের ওপর থেকেই সূর্যাস্ত দেখতে হলো। এই বাঁধটা চারপাশ থেকে ভেঙে গিয়েছে। স্থানীয়রা বললেন যে বুলবুল ঝড় এসেছিল, তাতেই বাঁধটা অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের শেষ গ্রাম হওয়ার দরুন বঙ্গোপসাগরে ওঠা প্রায় সবকটা ঝড়েরই এদের সম্মুখীন হতে হয়। সূর্যাস্তর পর হোমস্টেতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। চারিদিকে সূচবিদ্ধ অন্ধকার, খুব ভয় করছিল, কারণ এখানে সাপ আছে প্রচুর। কোনো রকম মোবাইলের টর্চ জেলে হোমস্টেতে পৌঁছলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওনারা চা, মুড়ি আর আলুর পকোড়া খেতে দিলেন স্ন্যাক্স হিসেবে। সন্ধেবেলায় এখানে করার মতো তেমন কিছু নেই, তাই ভাবলাম একটু বাইরে যাই, কিন্তু বাইরেটা এত অন্ধকার আর উঠোনেও এত জঙ্গল রয়েছে, সাপের ভয়ে আর বেরোতে পারলাম না। আসলে রুম চেকিংয়ের সময় একটা সাপ দেখেছিলাম বাথরুমে, তারপরে যদিও সেটা বেরিয়ে গিয়েছিল, কিন্তু ভয়টা মন থেকে যাচ্ছে না। এভাবেই গল্প করে গান গেয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে দিলাম। সন্ধে 8টা সাড়ে 8টা নাগাদ ওনারা আমাদের ডিনার নিয়ে চলে এলেন, কারণ আমরা একটু তাড়াতাড়ি ডিনার করি। ডিনারে রুটি, আলু ভাজা আর ফুলকপির তরকারি দিয়ে জমিয়ে ডিনার করলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন ভোর 5টা বাজে। এখানে আসার আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল কোস্টাল বার্ডের ফটোগ্রাফি করা। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে ধুঞ্চি নদীর মোহনা রয়েছে। ধুঞ্চি নদীর ওই পাড়টাতে বাঘের জঙ্গল, ধুঞ্চির জঙ্গল। আর ধুঞ্চি নদীর এপাশে যে বাঁধটা রয়েছে তাকে গ্রামের লোকেরা বলেন আয়লা বাঁধ। আজকে আমরা যাব সেই ধুঞ্চি নদী আর সমুদ্রের মিলনস্থলে। ওই মোহনাতে প্রচুর কোস্টাল বার্ড আসে তার ফটো তুলতে।
ভোর 5:30 থেকে 8টা অবধি চুটিয়ে বার্ড ফটোগ্রাফি করলাম। তারপর একটু চা খাওয়ার জন্য চলে এলাম মেন গোবর্ধনপুর বিচটায়। এই বিচে যেহেতু কম পর্যটক আসেন, সেহেতু দুটোই মাত্র চায়ের দোকান। এনারা ব্রেকফাস্টও প্রোভাইড করেন। এখানেও বেশ খানিকটা সময় ফটোগ্রাফি করলাম এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটালাম। এরপর ফিরে এলাম হোমস্টেতে। এখানে ব্রেকফাস্ট ওনারা রেডিই করে রেখেছিলেন। আর একটা কথা, আমরা ভেজিটেরিয়ান বলে আমাদের জন্য উনি এই ব্যবস্থা করেছেন, কিন্তু নর্মালি লাঞ্চে ওনার 2 রকমের মাছ থাকে এবং রাত্রে কিন্তু চিকেন প্রোভাইড করে থাকেন। আমাদের ফেরির টাইম হলো 1টা, তাই হাতে অনেকটা সময় রয়েছে। তাই ভাবলাম সামনেই একটা রামকৃষ্ণ মিশন রয়েছে। আচ্ছা হ্যাঁ, রামকৃষ্ণ মিশনেও কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন। আমি ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রামকৃষ্ণ মিশনেও কিন্তু 600 টাকা পার ডে পার হেড। যাই হোক, আমরা যখন গিয়েছিলাম তখন মিশন বন্ধ ছিল, বাইরে থেকেই কিছু ছবি তুলে নিলাম। এখান থেকে জেটিঘাট যাওয়ার পথেই রাস্তায় পড়বে ধনচি নদীর মোহনায় যাওয়ার রাস্তাটা। আর সেই রাস্তাতেই বিশ্বজিৎ সাহু বলে একজন ভদ্রলোক থাকেন। ওনার একটি সংগ্রহশালা রয়েছে, ভাবলাম সেটা একবার দেখে নিই। উনি বহুদিনের প্রচেষ্টায় অনেক পুরনো জিনিস, অস্থি এবং আরও অনেক কিছু সমুদ্র থেকে ও আশপাশ থেকে সংগ্রহ করেছেন। তবে হ্যাঁ, দেখার পর উনি কিন্তু সামান্য একটা ডোনেশন দাবি করেন। দেখে নিতে পারেন, বেশ সুন্দর সংগ্রহশালাটি। এই জায়গাটির আশপাশ এলাকা ঘোরার জন্য সাইকেল কিংবা স্কুটার হলে খুব ভালো হয়। সাইকেল এখান থেকে যদি জোগাড় করে নিতে পারেন, ওনারাই ব্যবস্থা করে দিতে পারেন। আর নইলে টোটোকে বললে টোটো এই সমস্ত জায়গাগুলো 300 টাকার বিনিময়ে ঘুরিয়ে দেবে। টোটোর জন্য আপনারা ওখানে গিয়ে নিজেরাই কথা বলতে পারেন বা ঝাউমন হোমস্টের ওনারকেও বলতে পারেন, উনি ব্যবস্থা করে দেবেন। এবার বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।